আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকে ক্লাসে। আজকে আমরা জিএসসি সায়েন্স চ্যাপ্টার 6 পরমাণু গঠন করব, স্ট্রাকচার অফ অ্যাটম। এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বছর জিএসসি বোর্ড পরীক্ষা একটা না একটা কোশ্চেন আসে। ইম্পর্টেন্ট টপিকসগুলো কি যা যা পড়াবো সেগুলো হচ্ছে পরমাণু গঠন, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, যদিও সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব আমি, ঠিক আছে। এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার, ইলেকট্রন বিন্যাস ও চিত্র, আয়ন গঠন, যৌগ গঠন। এরপরে আমি একটা কোশ্চেন দিছি, এই কোশ্চেনের ক্ষেত্রে কিছু অজানা রাশি আছে, এগুলো আবার কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। এই চ্যাপ্টার শেখার আগে সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম 20টা মৌলের নাম অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। আমি এখানে লিখে দিছি প্রথম 20টা মৌলের নাম: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। প্রথম 20টা মৌলে প্রতীক সুন্দর মতো লেখা আছে এই জায়গায়, ঠিক আছে। পরমাণু প্রতীকগুলো লেখা আছে। এই দুটো তোমাদের বইতে নাই, এই দুটো তোমরা লিখে নিবা, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, ঠিক আছে। এটা শেখার কেন শিখবো আমরা সেটা একটু পরে বলবো। পরমাণুর গঠন মনে করলে আমার সেটা লোহার টুকরা আছে, আমি লোহার টুকরাকে যতই টুকরা করতে থাকবো, টুকরা করতে 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 এক সময় প্রত্যেকটা টুকরাকেই আমি কি পাবো, লোহার খণ্ডে পাবো। এবং একদম যতই ছোট করা হোক না লোহায় পাবো, তামাকে ভাঙলে তামা পাবো, এগুলো আমরা ক্লাস 7-এ পড়ছি, ঠিক আছে। এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। ওই যে পদার্থ লোহাকে বানানো লোহা পাওয়া যায়, লোহাটা হচ্ছে মৌলিক পদার্থ, এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামটা হচ্ছে কি, পরমাণু। পরমাণুকে ইংলিশে বলা হয় অ্যাটম। অ্যাটম থেকে অ্যাটম আসছে অ্যাটমাস থেকে। এই অ্যাটম সম্পর্কে সর্বপ্রথম নাম দিয়েছে বিজ্ঞানী ডেমোক্রিটাস, একজন দার্শনিক। উনি সর্বপ্রথম আজ থেকে যীশু খ্রিস্টের 400 বছর আগে, তার মানে এখন 2000 সাল, তার মানে 2400 বছর আগে, ঠিক আছে। আজ থেকে ঠিক 2400 বছর আগে বিজ্ঞানী ডেমোক্রিটাস সর্বপ্রথম বলছেন যে কি পরমাণু অবিভাজ্য, একে ভাঙা যায় না। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। কিন্তু তৎকালীন আরও দুজন দার্শনিক ছিল, এরিস্টটল এবং প্লেটো। এরিস্টটলের শিষ্যই ছিল হচ্ছে প্লেটো। তারা দুজন বলছেন যে না, পরমাণু বিভাজ্য, যাকে ভাঙতে চাইলে ভাঙতে পারা যায়। তার ঠিক 2200 বছর পরে, তার মানে ঠিক আমাদের 200 বছর আগে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বলছেন না, পরমাণু অবিভাজ্য, তাকে আর ভাঙা যায় না। এরপরে হচ্ছে এই কথা বলার সাথে সাথে এরিস্টটল এবং প্লেটো যে কথা বলছে সে কথাটা বাদ দিছে। এরপরে কিছুদিন পরে আবার বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর পরমাণু বলছেন যে না, পরমাণুকে ভাঙা যায়, ঠিক আছে। বিজ্ঞানী বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল, বিজ্ঞানী প্রথম রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেল বলছে কি, পরমাণু কেন্দ্রে একটা ধনাত্মক চার্জযুক্ত কিছু একটা আছে যার নাম দেন নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কিছু একটা আছে যার নাম দেন উনি নিউক্লিয়াস, এবং এর চারপাশে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কিছু একটা আছে, ঠিক আছে। এগুলোর ভর নাই বললে চলে। তার মানে পদার্থের কোনো মৌলের বা কোনো পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে থাকে, তার কেন্দ্রটার নাম দেওয়া হয়েছে নিউক্লিয়াস। আমরা একটু পরে দেখব নিউক্লিয়াসের স্ট্রাকচারটা। তাহলে নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে এরপর বিজ্ঞানী রাদারফোর্ড বলছে যে বোর পরমাণু মডেল বলছে না, পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এই দুটাকে একত্রে বলা হয় নিউক্লিয়াস, ঠিক আছে। প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক এবং নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রনের চার্জ শূন্য। প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের চার্জ শূন্য। দ্যাট মিনস আমি বলতে পারবো নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক। তার ঠিক চারপাশে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা ইলেকট্রনও থাকে। যদি প্রোটন সংখ্যা এখানে 2 যদি হয়, ইলেকট্রন থাকবে 2টা। প্রোটন 3টা যদি হয়, ইলেকট্রন থাকবে 3টা। কথা বলছি, প্রোটন যদি 4টা যদি হয়, ইলেকট্রনও কটা থাকবে, 4টা থাকবে। এইভাবে বিজ্ঞানী রাদারফোর্ড, এই যে আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্ত সম্পর্কে কোনো ধরনের ধারণা দেন। এই বৃত্তগুলোকে বলা হয় কক্ষপথ, এই বৃত্তগুলোকে বলা হবে কি, কক্ষপথ বলা হবে, ঠিক আছে। তাইলে এখন আমরা বিজ্ঞানী রাদারফোর্ড, তাহলে পরমাণু, এখন কোশ্চেন হচ্ছে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত কেন, এটা কোশ্চেন আসে অনেক সময়। নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত কেন? নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত কারণ হচ্ছে আমরা জানি পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ভাঙলে প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। নিউট্রনের চার্জ শূন্য, প্রোটনের চার্জ ধনাত্মক, তাই সামগ্রিকভাবেই প্রোটন ধনাত্মক, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। এবার আসো দ্বিতীয় কোশ্চেন, পরমাণু আধান নিরপেক্ষ কেন? আমরা জানি কিছু আগে বলছি পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের চার্জ শূন্য, তাই সামগ্রিকভাবে
প্রোটন নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াসের চারপাশে সমান সংখ্যক কি থাকে ইলেকট্রন থাকে ঠিক আছে প্রোটনের যতগুলো প্রোটন থাকবে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাই যেহেতু ইলেকট্রন চার্জ ঋণাত্মক প্রোটন চার্জ ধনাত্মক তাই একে অপরকে নিষ্ক্রিয় করে দেয় তাই সামগ্রিকভাবে পরমাণু আধান নিরপেক্ষ হয়ে থাকে এবার আসো পারমাণবিক সংখ্যা কাকে বলে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকে অথবা পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা যে প্রোটন সংখ্যা আছে প্রোটন সংখ্যাগুলোকে কি বলা হবে পারমাণবিক সংখ্যা বলা হবে ভর সংখ্যা কাকে বলা হবে ভর সংখ্যা বলা হবে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে একসাথে কি বলা হবে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা বলা হবে তার মানে কি দাঁড়াচ্ছে পারমাণবিক সংখ্যাটা কি পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কি সংখ্যা প্রোটন সংখ্যা ঠিক আছে এবং ভর সংখ্যাটা কি ভর সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা দ্যাট মিনস আমি এখন চাইলে আমাকে যদি কোনো কোশ্চেন যদি বলে পারমাণবিক সংখ্যা কেমনে বের করব পারমাণবিক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা এখন আমি যদি নিউট্রন সংখ্যা যদি বের করতে যাই নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কথা বোঝা গেছে এবার আমি যদি ভর সংখ্যা বের করতে চাই ভর সংখ্যা বের করার সূত্র বলে লিখিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমরা যদি দেখি এখানে একটা কোশ্চেন দেয়া আছে কোশ্চেনের মধ্যে এই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 11 নিউট্রন সংখ্যা 12 ভর সংখ্যা কত বের করতে বলছে এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি এই অঙ্কটা যদি করি আগে দেখি এখানে লিখবো এ মৌলের কি কি দেওয়া আছে আমি একটু শর্টকাট লিখি পা দিয়ে পারমাণবিক স দিয়ে সংখ্যা দেয়া আছে 11 ঠিক আছে এরপরে কি দেওয়া আছে নিউট্রন সংখ্যা নিয়ে দিয়ে নিউট্রন দন্তাংশ দিয়ে সংখ্যা দেয়া আছে 12 সুতরাং আমাকে ভর সংখ্যা বের করতে বলছে তাই তো এখন মনে করলাম আমি সূত্রটা জানি না ভালো করে বুঝো আমি সূত্রটা জানি না আমি সূত্রটা বুঝিও না সূত্রটা কিভাবে করতে হবে একটা টেকনিক আছে টেকনিকটা কি দেখো 11 এবং 12 কাছাকাছি দুটি সংখ্যা নাকি না 11 এবং 12 যেহেতু কাছাকাছি দুটি সংখ্যা দ্যাট মিনস 11 প্লাস 12 আমি কি করে দিব যোগ করে দিব 11 যোগ 12 তাহলে 11টা কি ছিল 11টা ছিল পারমাণবিক সংখ্যা যোগ আর 12টা কি ছিল নিউট্রন সংখ্যা ঠিক আছে যোগ করে দিলে চলে আসবে 23 কথা বোঝা গেছে যোগ করলে কত আসবে 23 আসবে এটা হচ্ছে একদম মনে না রাখার জন্য মানে একদম শর্টকাট 11 এবং 12 কাছাকাছি দুটি সংখ্যা এবার আমি যদি বলি যে না আমি স্যার বি মৌলটা বের করব আসো বি মৌলটা করি বি মৌলে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17 আমার ভর সংখ্যা দেয়া আছে আমার ভর সংখ্যা কত দেয়া আছে দেখো তো ভর সংখ্যা দেয়া আছে 36 তাই তো আমাকে কি বের করতে বলছে আমাকে বলছে নিউট্রন সংখ্যাটা আমি জানি না আমি নিউট্রন সংখ্যাটা বের করব ঠিক আছে আবার তোমরা পরীক্ষা হলে এরকম ডট ডট দিয়ে দিও না ঠিক আছে মানে এরকম শর্ট ফর্ম লিখবো না ইভ্যালুয়েট করে লিখবা তাহলে এখন দেখো 36 এবং 17 এটাই কাছাকাছি সংখ্যা না বিশাল দূরের একটা সংখ্যা অনেক দূরের একটা সংখ্যা না তাহলে সেই ক্ষেত্রে কি হবে বিয়োগ করতে হবে কথা বোঝা গেছে 36 এবং 17 অনেক দূরের একটা সংখ্যা তার মানে কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে এখন বিয়োগ যদি করি বিয়োগ করলে আসবে 18 তাহলে 36টাকে 36টা হচ্ছে ভর সংখ্যা মানে 17টা হচ্ছে কি 17টা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবার সেম ভাবে আমরা চাইলে সি মৌলটাও বের করতে পারবো আমরা চাইলে ডি মৌলটাও বের করতে পারবো আশা করি এই বাকিগুলো তোমরা বাসায় SW করবা ঠিক আছে বাকিগুলো তোমরা বাসায় SW করবা এবার আসো আইসোটোপ কাকে বলে এখন অনেক সময় দেখা যায় যে কি পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে যায় কি বললাম প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে যায় নিউট্রন সংখ্যা পরিবর্তন হয়ে যদি যায় যেমন মনে করলাম হাইড্রোজেন ভালো করে দেখো হাইড্রোজেন এখানে আমি 1 লিখলাম এখানেও 1 লিখলাম এটা কি নির্দেশ করে এই 1টা নির্দেশ করে পারমাণবিক সংখ্যা এই 1টা কি নির্দেশ করে এই 1টা নির্দেশ করে ভর সংখ্যা
কথা বোঝা গেছে? তাহলে এটা নিউট্রন সংখ্যা কত আমরা একটু দেখি। এটা নিউট্রন সংখ্যা কত? ঠিক আছে, এটা নিউট্রন সংখ্যা হচ্ছে 0, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বিয়োগ ভর সংখ্যা সমান কত হবে? 0। এখন আমি যদি দেখি, আমি এখানে আরেকটা দিলাম, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 1, আবার দিলাম 3, হাইড্রোজেন 1, এখানে নিউট্রন সংখ্যা কত? 2, 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2। দেখো এখানে কিন্তু প্রোটন সংখ্যা এগুলো কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তার মানে আইসোটোপ কাকে বলা হবে? যে সকল মৌলের পরমাণু অথবা যে সকল মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এই যে ভর সংখ্যা ভিন্ন দেখতেছো, এদেরকে পরস্পরের কি বলা হবে? আইসোটোপ বলা হবে। হাইড্রোজেনের আইসোটোপ 7টা, তার মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়, বাকি 4টা গবেষণাগারে প্রস্তুত করা হয়। তোমাদের বইতে 3টার কথা বলা আছে, তোমরা 3টাই শিখবা। তোমাদের বইতে আরও আছে কার্বনের আইসোটোপ। কার্বনের আইসোটোপ হচ্ছে কয়টা? 3টা, 3টা শিখবা। ঠিক আছে, এবার আসো হাইড্রোজেনের প্রথমটাকে বলা হয় ডিউটেরিয়াম, এরপরটা বলে টিউটেরিয়াম, একটা বলা হয় পোট্রিয়াম। কথা বুঝে গেছে? হাইড্রোজেনের 3টা, প্রথমটা হচ্ছে পোট্রিয়াম, এরপরটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। তাইলে এবার আসো আমার আইসোটোপের ব্যবহার কি কি, আইসোটোপ কি কাজে ব্যবহার করে? পরীক্ষাতে অসংখ্যবার আসে আইসোটোপের ব্যবহার, মোস্ট ইম্পর্টেন্ট। আইসোটোপের ব্যবহার করা সাধারণত চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, এছাড়া হচ্ছে ভূতাত্ত্বিক গবেষণাগারে আইসোটোপ ব্যবহার করে। এগুলো মুখস্থ করে নেবা। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নিবা। এরপরে আসো, এরপরে হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস ও এর চিত্র। এখন আগে আমাকে ইলেকট্রন বিন্যাস জানা দরকার। এখন আমি বললাম যে কি, বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস চার্জ ধনাত্মক। এরপরে এই যে বৃত্ত থাকে এরকম, এই বৃত্তগুলোকে বলা হয় শক্তি স্তর। ঠিক আছে, এটাকে বলা হয় প্রথম শক্তি স্তর। এটা হচ্ছে পরমাণু বৃত্ত। কথা বুঝেছি? এটা হচ্ছে পরমাণু বৃত্ত, এটাকে বলা হয় প্রথম শক্তি স্তর। এটাকে বলা হবে দ্বিতীয় শক্তি স্তর, এটাকে বলা হবে তৃতীয় শক্তি স্তর, এটাকে বলা হবে চতুর্থ শক্তি স্তর। এখন কোন শক্তি স্তর দেখো, দেখতে বোঝাচ্ছে এটার আকার ছোট, এটার আকার একটু বড়, এটার আকার একটু বড়। তার মানে হচ্ছে নিশ্চয়ই প্রত্যেকটার ধারণ ক্ষমতা একই না। প্রত্যেকটা পরমাণু শক্তি স্তরের ধারণ ক্ষমতা প্রত্যেকটা আলাদা আলাদা, যেগুলোকে আমরা অরবিট বলে থাকি। এগুলো প্রত্যেকটা হচ্ছে অরবিট, ইংলিশে শক্তি স্তরকে বলা হয় অরবিট। তাইলে আমরা যদি দেখি প্রথম শক্তি স্তরে কটা থাকবে, সূত্র হচ্ছে 2n²। তার মানে প্রথম শক্তি স্তরে n সমান 1, দ্যাট মিনস n সমান 1 যদি হয় 2 × 1² = 2। তার মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা। এখন আসো দ্বিতীয় শক্তি স্তরে n = 2 হলে 2 × 2² = 8। দ্যাট মিনস দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 8টা। এবার আসো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2 × 3² দ্যাট মিনস 18টা। ঠিক আছে, এরপর আসে চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে n = কত হলে? 4 হলে 2 × 4² = 32টা। মানে প্রত্যেকটা কক্ষপথের আকার অনুসারে তার ধারণ ক্ষমতাও কি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, তাদের ধারণ ক্ষমতা কি হতেছে? আস্তে আস্তে বাড়তেছে। এখন আমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি। হাইড্রোজেন আমরা জানি 1 নম্বরে। হাইড্রোজেন 1 নম্বরে যদি হয় তাহলে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা প্রথম শক্তি স্তরে। হাইড্রোজেন আছে 1টা, তাহলে ইলেকট্রন বিন্যাসে কত হবে? 1। হিলিয়াম হচ্ছে 2 নম্বরে, দ্যাট মিনস এখানে হবে 2। লিথিয়াম হচ্ছে 3 নম্বরে, এখানে কি 3 দিতে পারবো না। কেন পারবো না? প্রথম শক্তি স্তরে থাকতে পারবে 2টা। প্রথম শক্তি স্তরে থাকতে পারবে 2টা, কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়টা? 3টা। 3টা তো হবে না, তাহলে 3টা না হলে আমার এখানে কয়টা বসবে? 2টা, কমা। তাহলে 3টা থেকে 2টা লিখলে আর কটা থাকবে? 1টা। বেরিলিয়াম হচ্ছে 4টা, তাহলে 2, কত? 2। বোরন হচ্ছে 5, দ্যাট মিনস 2, 3। ঠিক আছে, এরপর হচ্ছে 2, 4, 2, 5, 2, 6, 2, 7, 2, 8। এরপরটা আসো 2, 9। 9 কি হবে?
প্রথম শক্তি স্তর পাবে 2টা, দ্বিতীয় শক্তি স্তর থাকতে হবে কয়টা? 8টা। কিন্তু যেহেতু সোডিয়াম 11টা, আমি 2 এর সাথে 9 যোগ করলে কিন্তু 11। কিন্তু দেখো এখন প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তাইলে দ্বিতীয় শক্তি স্তর থাকতে হবে সর্বোচ্চ 8টা, কিন্তু আমি লিখে ফেলছি কয়টা? 9টা। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এখানে আসলে 9 হইতে পারবে না, এখানে হবে 8। তাহলে 8 এর সাথে 2 যোগ করলে 10, এখানে হবে কত? 1। ঠিক আছে, এটা যেহেতু 12 নম্বরে, তার মানে 2 8 2। আমি মনে করি ক্লোরিন হচ্ছে 17 নম্বরে, তাহলে কত আসবে? 2, তারপরে চিন্তা কত? 2 8 10টা হয়েছে, এখানে 17টা, আরো 7টা বাকি না? 7 2 8 8। ঠিক আছে, এরপর আসো পটাশিয়াম। পটাশিয়ামের কাজটা কি? পটাশিয়াম হচ্ছে কত নম্বরে? 19 নম্বরে। দ্যাট মিনস 2 8 8 1। এটা ব্যতিক্রম, মনে রাখবা। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এখানে না বলেছে, এখানে তো 18 হওয়ার কথা, এখানে 9 হওয়ার কথা, তাই না? আসলে 9 হয় না, এটা হচ্ছে ব্যতিক্রম। পটাশিয়াম এবং ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে এটা যেহেতু 20 নম্বরে, 2 8, তাহলে 10টা হয়েছে, আবার 8 কয়টা হয়েছে? 18টা। যেহেতু 20টা আছে, এরপরটা তো কটা বসবে? 2টা। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। কথা বোঝা গেছে? এটাই হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। এখন আসো, এখন ইলেকট্রন বিন্যাস, এখানে কি বলছে? ইলেকট্রন বিন্যাস এবং এর চিত্র আঁকতে বলছে। এখন আমি এখানে আমি যে কোশ্চেনটা নিয়েছি, আমি যদি এই সৃজনশীলটা যদি পারি, আমার 99% কোশ্চেন হচ্ছে এই সৃজনশীলটাই। এখানে যত বড় কোশ্চেনটা আমি নিচ্ছি, আমি একটু নামাই যে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে, দেখা যাচ্ছে আশা করি। এই পুরো সৃজনশীলটাই যেভাবে আসছে এইভাবে যদি করতে পারো, যেমন ই মাইনাস মানে ইলেকট্রন বিন্যাস, ই মাইনাস মানে ইলেকট্রন বিন্যাস করো। আমরা এ বি সি ডি ই প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করব। ই এর চিত্র আঁকো, ই এর ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁকো, ইলেকট্রন বিন্যাসের চিত্র এঁকে ব্যাখ্যা করো। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করাই দিব। ঠিক আছে, তবে সবগুলো করাবো না, আমি শুধুমাত্র কয়েকটা করাই দিব, বাকিগুলো তুমি বাসায় করবা। যেমন এখন লেখাটা কিভাবে লিখবা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। মনে করলাম, ভালো করে দেখো কি বলছে, ইলেকট্রন বিন্যাস করো। আমি মনে করলাম এ মৌল, এ মৌলের পারমাণবিক সংখ্যা 11। এই মৌলের পারমাণবিক সংখ্যা তো 11। 11 নম্বরে কি আছে দেখো তো? সোডিয়াম। সুতরাং এ মৌলটি সোডিয়াম। সোডিয়ামের সংকেত মুখস্থ করবা। সোডিয়ামের সংকেত হচ্ছে Na। সোডিয়ামের সংকেত কি? Na। সুতরাং সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তা। পারমাণবিক সংখ্যা যেহেতু 11, আমি একটু বাংলায় লিখি, পরীক্ষায় তোমাদের বাংলাতেই আসে, তাহলে ইলেকট্রন সংখ্যা তো 11। সুতরাং সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস হলো, ঠিক এভাবে লিখবা, সোডিয়াম দিবা, ব্র্যাকেট দিয়ে এখানে প্রোটন সংখ্যা লিখে দিবা, এভাবে তীর চিহ্ন দিবা। প্রথম শক্তি থাকতে হবে 2টা। ঠিক আছে, 11 থেকে 2 বিয়োগ করলে 9। দ্বিতীয় শক্তি 9টা হয় না, 8টা হয়। তাহলে মোট 28 সাথে 2 যোগ করলে 10, আছে কটা? 11টা। দ্যাট মিনস 1। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবার বলছে কি? চিত্র এঁকে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, এইভাবে সেম ভাবে আমরা প্রত্যেকটা মৌলেরই আসলে করতে পারবো। কথা বোঝা গেছে? এইভাবে আমরা প্রত্যেকটা মৌলেরই কি করতে পারবো। এটা 20, হোয়াট চিহ্ন ছিল, হোয়াট চিহ্ন দিয়ে রেখে আমরা এটা বের করছি। এইভাবে আমরা প্রত্যেকটা মৌলের বের করতে পারবো। মনে করলাম 20 নাম্বারটা কেমনে করবো? 20 নাম্বারটা তো দেখা দিচ্ছি। 20 নাম্বার হচ্ছে এটা, এখানে লিখবো 20 এর জন্য যদি লিখি, এখানে লিখবো 20 নাম্বারটা কে আছে? 20 নাম্বারটা আছে সি মৌলটা হচ্ছে কি? ক্যালসিয়াম। Ca। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে? এখানে সব জায়গায় বসবে Ca, এখানে বসবে Ca, এখানে কত বসবে? এখানে Ca আছে 20, দ্যাট মিনস এখানেও বসবে 20, এখানে বসবে 2 8 8 2। ঠিক আছে, 2 8 8 2। ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। ইলেকট্রন বিন্যাস অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, গেল ইলেকট্রন বিন্যাস করা শেষ। এবার আসো, যদি বলছে ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁকতে বলছে, আসো আমি ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁকি। প্রথমটা আঁকলাম, যেহেতু ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম দিলাম।
ক্লিয়ার? এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। কটা শক্তি স্তর রাখবো? 1 2 3 4। এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এটা হচ্ছে কি শক্তি স্তর? চতুর্থ শক্তি স্তর। আসো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটা। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? দুইটা। 1 2, দুটোকে দুই পাশে দিবা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। এখন দেখো লেখো কিভাবে, এটা একটু দেখা দিই আমি। এখানে 1 2 3 4 দাও হইছে, আবার 5 6 7 8 এভাবে দিবা। এরপর আছে দুইটা, এখানে একটা এখানে একটা। কথা বোঝা গেছে? এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। এখানে অবশ্যই লিখবা চিত্র ক্যালসিয়ামের কি বিন্যাস? ইলেকট্রন বিন্যাস। আর মনে রাখবা এই পুরো কথাটাই তোমাকে অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে। কোনো ধরনের কলম ব্যবহার করা যাবে না এই কথাটার জন্য। এই কথাটার জন্য কোনো ধরনের কলম ব্যবহার করা যাবে না, ঠিক আছে? কোনো ধরনের কলম ব্যবহার করা যাবে না। আচ্ছা, এটা ফসফরাস, ওটা পি হবে, আমি ভুলে দিচ্ছি। আসো মনে করলাম এটা ইলেকট্রোবিন্যাস করবো 15 নাম্বার। যদি এটা এখানকার না, আমি ইলেকট্রোবিন্যাস চিত্র আঁকবো শুধু। আমি শুধুমাত্র চিত্র কি দেখা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এটা শুনে লিখে ফেলবো। আচ্ছা, চিত্র এঁকে এরপর বলছে ব্যাখ্যা করতে। আসো ব্যাখ্যা কি করব? চিত্র হতে দেখা যায় যে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে দেখো তো? দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি ও চতুর্থ শক্তি স্তরে কয়টা আছে? 2টি ইলেকট্রন বিদ্যমান। কথা বুঝে গেছে? এইটুকু লিখতে পারলে পুরোটা এতটুকু আনসার শেষ হয়ে যাবে তোমার। ক্লিয়ার? তার মানে এটা ছিল এতটুকু পর্যন্ত হচ্ছে প্রথমটার কোশ্চেন, এটা হচ্ছে দ্বিতীয়টার কোশ্চেন, আর এটা পুরোটা হচ্ছে 3 নাম্বারটা কোশ্চেন। পুরোটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ লিখে দিতে হবে। ফার্স্ট টু লাস্ট পুরোটা লিখে দিতে হবে। কথা বুঝে গেছে? ফার্স্ট টু লাস্ট পুরোটা লিখতে পারলেই তাহলে 3 নাম্বার পর্যন্ত কভার হয়ে যাবে। যদি বলো 2 নাম্বারটা হচ্ছে প্রথমটা থেকে এতটুকু পর্যন্ত। শুধু তুমি চিত্র রাখতে বলছো, ব্যাখ্যা করতে কিন্তু বলে নাই। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রত্যেকটা এই যে 3 নাম্বার পর্যন্ত এরকম প্রত্যেকটা মৌলের করবা। যদি ভালো রেজাল্ট করতে যদি চাও, যারা সায়েন্সে পড়তে আগ্রহী অথবা যাদের বেসিক ক্লিয়ার থাকা দরকার, তাদের জন্য যদি বলি প্রথম 20টা মৌলের ইলেকট্রন বিন্যাসের এরকম করে ব্যাখ্যা শিখে ফেলবা। পুরোটা এইভাবে শিখে ফেলবা। যতটুকু আছে ততটুকু দিবা, যতটুকু আছে ততটুকু দিবা। ক্লিয়ার? যতটুকু আছে ততটুকুই দিবা। আচ্ছা, এবার আসো, আমি এটা মুছে ফেলি। এবার আসো, আমি কি বলছিলাম কিছুক্ষণ আগে? পরমাণুর ইলেকট্রন বিন্যাস সাধারণত আমাদের ক্লাসে এটার জন্য সাধারণত 2 8 8। তার মানে কোনো একটা মৌলের প্রথম শক্তি স্তরে 2টা যদি থাকে তাহলে সে নিষ্ক্রিয়, অথবা এর প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর মিলে যদি 2 এবং 10 যদি থাকে তাহলে সে নিষ্ক্রিয়, অথবা প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, এটা যদি থাকে তখন সে নিষ্ক্রিয়। তার মানে সে কাউকে দিবেও না, কাউ থেকে নিবেও না। তার মানে প্রত্যেকটা শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকা দরকার তার থেকে যদি কম বা বেশি না যদি থাকে তাহলে সেই সকল মৌলের পরমাণুগুলোকে বলা হবে নিষ্ক্রিয়। যেমন এই জায়গায় আমি যদি দেখি হিলিয়ামের থাকার দরকার 2টাই আছে, দ্যাট মিন্স হিলিয়াম হচ্ছে কি নিষ্ক্রিয়। ঠিক আছে? আবার দেখি আমরা নিয়নেরও দেখো 2 আর 8 না বলে স্যার এখানে 2টা আছে, কিন্তু 7টা তুলে হবে না, বরাবর থাকতে হবে। 2 8 হলে 2 এবং 8 হইতে হবে, 2 8 এক হইতে পারবে না। কথা বুঝে গেছে? যেমন এখানে 2 8 এটা কিন্তু নিষ্ক্রিয় না, কারণ এর একটা বেশি আছে। 2 8 থেকে কয়টা বেশি আছে? একটা বেশি আছে। যেমন এখানে এটাও নিষ্ক্রিয়, কিন্তু এটা কি না? নিষ্ক্রিয় না। ঠিক আছে? প্রত্যেকটা পরমাণু চাই নিষ্ক্রিয় হওয়ার জন্য, প্রত্যেকটাই পরমাণুই কি চায়? নিষ্ক্রিয় হওয়ার জন্য চায়। এই নিষ্ক্রিয়তা লাভের জন্যই তারা ইলেকট্রন কারো থেকে গ্রহণ করে, কারো থেকে ত্যাগ করে।
যার কাছে বেশি আছে সে ত্যাগ করবে, আর যার কাছে কম আছে সে গ্রহণ করবে। কথা বুঝে নাই? যার কাছে বেশি আছে সে ত্যাগ করবে, যার কাছে কম আছে সে কি করবে? গ্রহণ করবে। যেমন আমরা একটু দেখি, লিথিয়াম আমার ইলেকট্রোবিন্যাস ছিল কত? প্রথম শক্তি থাকবে 2টা, দ্বিতীয় শক্তি থাকবে 8টা, তৃতীয় শক্তি থাকবে 8টা। তার প্রথম শক্তি স্তরে দেখো 2টা কিন্তু আছে। দ্বিতীয় শক্তি স্তরে হওয়া দরকার 8টা, আছে কয়টা? একটা না? আছে কয়টা? একটা না? তাহলে সে কি করবে? তার জন্য কি, তাহলে সে 1 থেকে 8 হতে যদি যায় তার 7টা ইলেকট্রন দরকার, নাকি না? তার কয়টা ইলেকট্রন দরকার? তার এরকম 7টা ইলেকট্রন দরকার এখানে 8 হইতে গেলে। তাহলে সে যদি একটা ত্যাগ করে যদি দেয়, একটা ত্যাগ যদি করে যদি দেয়, তাহলে সে খুব সহজেই দেখো, সে যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2,1। এখন সে একটা ত্যাগ যদি করে যদি দেয়, এই একটা ইলেকট্রন ছেড়ে যদি, তাহলে 1 হয়ে যাবে না? 2 হয়ে যাবে না? তাহলে সে দেখো নিষ্ক্রিয়। ঠিক আছে, এখন যে ত্যাগ করবে সে ধনাত্মক আয়নে পরিণত হবে। এই ধনাত্মক আয়ন বিশিষ্ট এই পরমাণুটাকে বলা হবে অ্যানায়ন। কি বলা হবে? অ্যানায়ন। ঠিক সেম ভাবে আমি যদি দেখি, মনে করলাম ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত? 2, 8, 7। এর ইলেকট্রন বিন্যাস দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা। তাহলে সে নিষ্ক্রিয় হওয়ার জন্য, দেখো, নিষ্ক্রিয় হওয়ার জন্য তাকে হয়তোবা নিয়নে আসতে হবে, নতুবা আর্গনে আসতে হবে, ঠিক না? তাহলে সে হয়তোবা 7টা ত্যাগ করলে, তাহলে সে 7টা যদি ছেড়ে যদি দেয়, তাহলে সে 2,8 হবে। অথবা একটা যদি গ্রহণ করে, হয়তোবা 7টা ত্যাগ করলে, নতুবা একটা গ্রহণ করলেও কিন্তু 8 হয়। তাহলে তার জন্য কোনটা ভালো? একটা ত্যাগ করা ভালো না একটা গ্রহণ করা ভালো? অবশ্যই একটা গ্রহণ করা ভালো। 7টা ত্যাগ করবে, 7টা দিয়ে দেওয়া চাইতে একজন থেকে একটা নিয়ে নেওয়া ভালো না? তাহলে ক্লোরিন কি করবে? তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করে সে কি হবে? সে 2, 8, 8 হবে। এটাকে বলা হবে, ঋণাত্মক আয়নকে বলা হবে অ্যানায়ন। তাহলে প্লাস আয়নটাকে বলা হবে ক্যাটায়ন। তাহলে ধনাত্মক আয়নযুক্ত গুলোকে বলা হবে ক্যাটায়ন, এবং ঋণাত্মক আয়নযুক্ত পরমাণুগুলোকে কি বলা হবে? অ্যানায়ন বলা হবে। এই আয়ন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে, আমি এগুলা ব্যাখ্যা করে দিই। পরীক্ষাতে সবচেয়ে বেশি এগুলোই আসে। পরীক্ষাতে আমি আবারও বলি, পরীক্ষাতে সবচেয়ে বেশি এগুলোই আসে। তোমরা এগুলাই ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাছাড়া আমি দিয়ে দিচ্ছি কোনটা কোনটা লাগবে, স্টার চিহ্ন দিয়ে দিই। তোমরা যেগুলো স্টার চিহ্ন দিচ্ছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করবা। লিথিয়াম, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলা দিয়ে আয়ন গঠন প্রক্রিয়া তোমরা চেষ্টা করবা, ঠিক আছে? আমি দেখাই, মনে করলাম এই মৌলটা হচ্ছে কি? এ মৌলটি পারমাণবিক সংখ্যা কত? 11। সুতরাং এই মৌলটি কি? 11 নম্বর আছে কি? এই মৌলটি হচ্ছে সোডিয়াম। সুতরাং সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা কত? 11, ঠিক আছে? পরমাণু ইলেকট্রন সংখ্যা কত? 11। তাহলে এবার আসো সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? সোডিয়াম ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো 11, লেখার পর এখানে তীর চিহ্ন দিব, লিখবো কত? 2, 8, 10 হয়েছে 11টা হইতে গেলে আরো কত লাগবে? একটা। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন বিদ্যমান। তাহলে সোডিয়ামের জন্য নিষ্ক্রিয় গ্যাসকে, সোডিয়ামের জন্য নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন এবং আর্গন। তাহলে সোডিয়াম কি নিয়নে আসবে না আর্গনে আসবে? অবশ্যই তার জন্য নিয়ন কাছে, সে নিয়নে আসবে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান।
তাই সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন এর অবস্থা লাভ করার জন্য একটি ইলেকট্রন কি করবে, সে অবশ্যই কি করবে, ত্যাগ করবে। এবং কিসে পরিণত হবে? ত্যাগ করা মানে হচ্ছে কেটে ফেলা, তার মানে হচ্ছে ক্যাটায়ন। পরিণত হবে। এবার দেখাই দিবে এখানে সোডিয়াম একটা ইলেকট্রন কি করতেছে, ত্যাগ করতেছে। আমরা জানি ত্যাগ করলে মাইনাস হয়, ইলেকট্রন এমনিতেই মাইনাস, ঠিক আছে। সোডিয়াম প্লাস এইভাবে লিখলে হবে, বা তোমরা যদি এইভাবে লেখো সোডিয়াম প্লাস, সোডিয়াম দিয়ে এবার তীর চিহ্ন দিলাম, এই সোডিয়াম প্লাস প্লাস ই। তোমাদের পাঠ্য বইতে কিন্তু এটা আছে, তো আমার কাছে এটা সোজা লাগে, কারণ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করা মানে হচ্ছে মাইনাস করা, মাইনাস ইলেকট্রন সোডিয়াম প্লাস। কথা বোঝা গেছে? সোডিয়াম ত্যাগ করতে সোডিয়াম মাইনাস ইলেকট্রন, দ্যাট মিনস সোডিয়াম কি হবে, প্লাস আয়ন হবে। ক্লিয়ার? ক্যাটায়নে পরিণত হচ্ছে। কথা বোঝা গেছে? এটা ক্যাটায়নে পরিণত হচ্ছে। এটা গেল এটার জন্য। এবার আসো আমি যদি আরেকটা যদি দেখি, আমি এবার এটা দেখি ডি নাম্বারটা, ডি মৌলটা, একটু ডি মৌলটা দেখিনি। ডি মৌলের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে ডি মৌলটি কি 8 নম্বরে কে আছে? 8 নম্বরে আছে হচ্ছে অক্সিজেন, তাই তো। অক্সিজেন কি দ্বারা প্রকাশ করা হয়? ও দ্বারা। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 8টা হইলে প্রথম শক্তি স্তরে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত? 8। তাহলে প্রথম শক্তি স্তর থাকবে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে 8, তো তাহলে আর কটা থাকে? 6টা না? 6 যোগ করে কিন্তু এটা অবশ্যই আসতে হবে। 6 সাথে 2 যোগ করলে কত? 8। তাহলে ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে কি এর সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দেখো তো, এর সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে এর নিকটবর্তী 6 থেকে দেখো তার নিকটবর্তী হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস একটা এখানে, আরেকটা হচ্ছে এখানে, এটা কাছে না? তাহলে নিষ্ক্রিয় গ্যাস লাভের জন্য, নিয়নের অবস্থা লাভ করার জন্য কয়টি ইলেকট্রন সে কয়টা লাগবে? 6 থেকে 8 হওয়ার জন্য কয়টা লাগবে? 2টা ইলেকট্রন। এখন 6 থেকে 8 হইতে গেলে তোমার কাছে 6 টাকা আছে, তাহলে 2টা 8 টাকা হইতে গেলে তোমাকে 2 টাকা অবশ্যই গ্রহণ করতে হবে। তাহলে 2টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, এবং কিসে পরিণত হবে? এবং অ্যানায়নে পরিণত হবে। কথা বোঝা গেছে? কিসে পরিণত হবে? অ্যানায়নে পরিণত হবে। তাহলে অ্যানায়ন কিভাবে হবে দেখি তো আমরা। অ্যানায়ন হবে হচ্ছে অক্সিজেন, ভালো করে দেখো, অক্সিজেন সে কয়টা গ্রহণ করতেছে? 2টা। গ্রহণ করলে প্লাস, কি গ্রহণ করতেছে? 2টা ইলেকট্রন, তার মানে 2টা ইলেকট্রন গ্রহণ করলে, ভালো করে দেখো, অক্সিজেন গ্রহণ করলে কি হবে বলছি? মাইনাস। এখন মাইনাস এখানে কয়টা আসবে? 2টা। কথা বুঝে গেছে? যদি সে 3টা গ্রহণ করতে এখানে 3টা হইতো, যদি এখানে 4টা হইতো এখানে 4টা হইতো। কথা বোঝা গেছে? এখানে 2টা বলে এখানে কয়টা হয়েছে? 2টা হয়েছে। 2টা ত্যাগ করতেছে বলেই 2টা। দ্যাট মিন অক্সিজেনের একটা পরমাণু 2টা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন অ্যানায়নে কি হবে? পরিণত হয়। কথা বোঝা গেছে? তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা মৌলের এই যেগুলো দাগাই দিছি এগুলো প্রত্যেকটা কি করো? বাসার চেষ্টা করবা। এবার আসে যৌগ গঠন প্রক্রিয়া। ঠিক আছে? যৌগ গঠন প্রক্রিয়া আমি দেখাই। আমি এটা একটু মুছে দিই, আমার এটা আসলে একটু বড় জায়গা দরকার। আসো, যৌগ গঠন প্রক্রিয়া। প্রথমে বলছে এ বি যৌগ, ঠিক আছে? এ বি যৌগের যৌগ গঠন প্রক্রিয়া। আসো, এই মৌলটা কি বললাম? এ মৌলটি হচ্ছে কি ছিল? এই মৌলটি ছিল হচ্ছে সোডিয়াম। সুতরাং
সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস সোডিয়াম 11 2 8 1। ঠিক আছে, 2 8 কত 1। এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। সুতরাং এটি নিষ্ক্রিয় হওয়ার জন্য একটি ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? ত্যাগ করলে মানে কাটানা, তার মানে ক্যাটায়নে পরিণত হবে। দ্যাট মিন্স সোডিয়াম ত্যাগ করলে মাইনাস, কি ত্যাগ করতেছে? ইলেকট্রন। দ্যাট মিন্স সোডিয়াম ত্যাগ করলে অবশ্যই কি হবে? কাটা মানে হচ্ছে প্লাস। ঠিক আছে, এবার আসো বি মৌল। বি মৌলটা কে? বি মৌলটা হচ্ছে ক্লোরিন। আবার বি মৌলটি ক্লোরিন, আমি শর্টকাট লিখতেছি। ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস তোমরা চাইলে গত কোশ্চেনটা আমি মানে 4 নম্বর কোশ্চেন আমি যেভাবে ব্যাখ্যা দিছি ঠিক সেম ভাবে এর মধ্যে লিখতে পারবা। ঠিক আছে, অ্যানায়ন গঠন পর্যন্ত, ক্যাটায়ন গঠন পর্যন্ত এর মধ্যে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এভাবে লিখলেও হবে, তবে ওইভাবে লেখাটাই সবচেয়ে ভালো। কথা বোঝা গেছে? তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, আসো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো ক্লোরিন কত আছে? ক্লোরিন হচ্ছে কত নম্বরে? 17 নম্বরে। দ্যাট মিন্স 2 8 7। তাহলে সুতরাং এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? এর সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। এটি নিষ্ক্রিয় হবার জন্য 7 থেকে নিশ্চয়ই সে 8-এ যাবে। 8-এ গেলে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? 8-এ যাওয়ার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? অ্যানায়ন। গ্রহণ করা মানে হচ্ছে আনা, তার মানে অ্যানায়নে পরিণত হবে। ঠিক আছে, আসো আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি। এই ক্লোরিন তাহলে যেহেতু গ্রহণ করতেছে প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, আর গ্রহণ করলে অবশ্যই মাইনাস। গ্রহণ করলে মাইনাস, মাইনাস মানে হচ্ছে ঋণ নেওয়া, ঋণ আসছে ঋণাত্মক থেকে, এই জন্য মাইনাস। কথা বুঝে গেছে? এবার আসে যৌগ গঠন ব্যাখ্যা করব। ঠিক আছে, আমাদের ব্যাখ্যা করা হয়েছে, এরপরের লাইনে কি করব? সুতরাং সোডিয়াম কি করছে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, আর অন্যদিকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে বলে কিন্তু ক্লোরিন গ্রহণ করছে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ যদি না করতো, ক্লোরিন কখনো গ্রহণ করতে পারতো না। গ্রহণ যদি না করতো তাহলে এদের মধ্যে যৌগ গঠন হতো না। এ ত্যাগ করছে, এ গ্রহণ করছে, যার ফলে কিন্তু যৌগ গঠন হয়েছে। এবার আসলে তাহলে যোগ করে দিই, সোডিয়াম প্লাস মাইনাস আমরা জানি কাটা যাবে, তোমরা পরীক্ষা হলে কাটাকাটি দেখাবো না, আমি বুঝানোর জন্য দেখাইছি। প্লাস ক্লোরিন, দেখো কি কি থাকবে এখানে? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এটা মিলে হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, যা খাবার লবণ নামে পরিচিত। কথা বুঝে গেছেন? যা কি নামে পরিচিত? খাবার লবণ নামে পরিচিত। এটা গেল। এবার আসো বি সিটটা, এটা একটু স্ক্রিনশট নিয়ে নিবা বা লিখে নিবা পজ করে। এবার আসো বি সি। বি হচ্ছে 17, সি হচ্ছে 20। ঠিক আছে, বি তো লেখাই আছে। আচ্ছা, আমি এবার সেটটা লিখি, তার মানে এখানে কি বসবে? এখানে বসবে সি। সি মৌলটা হচ্ছে ক্যালসিয়াম, তাহলে এখানে বসবে ক্যালসিয়াম, এখানে বসবে ক্যালসিয়াম, এখানে বসবে হচ্ছে ক্যালসিয়াম কত নম্বরে? ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বরে। দ্যাট মিন্স 2 8 8 2। ঠিক আছে, হ্যাঁ।
তার মানে সরাসরি কয়টা ইলেকট্রন আছে, দুইটি ইলেকট্রন আছে, তার মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে। এখন দেখো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে, ক্যালসিয়াম কয়টা ত্যাগ করতেছে, সে দুইটা, তাহলে দুইটা প্লাস। সে দুইটা ত্যাগ করতেছে, দুইটা প্লাস, তিনটা ত্যাগ করলে তিনটা প্লাস হতো। কথা বুঝে গেছে? তাইলে এবার আমরা একটু এই জায়গাটা একটু দেখি, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখো। সুতরাং ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, ক্যালসিয়াম 2+। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, Cl-। ভালো করে দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, Cl-, এটা লিখলাম। এখন আমি বলছি যে যতটা ত্যাগ করবে সে ততটাই গ্রহণ করবে, অথবা আমার যতটা দরকার আমি তার থেকে ততটাই নিব। ত্যাগ করছে দুইটা, নিচে কয়টা, একটা। তার মানে কি, তার মানে এই জায়গায় এটা যেহেতু দুইটা, আমি এখানেও 2 দিব, এখানেও 2 দিব, এখানেও কি দিব, 2 দিব। প্রত্যেকটার সামনে আমি কি দিলাম, 2 করে দিলাম। কেন, এ ত্যাগ করছে দুইটা, এ নিশ্চয়ই গ্রহণ করবে কয়টা, দুইটা। এবার আমরা যোগ করে দিই, যোগ যদি করি ভালো করে দেখো, ক্যালসিয়াম প্লাস 2Cl তীর চিহ্ন Ca 2+ ইন্টু 2Cl মাইনাস Ca, এবার প্লাস মাইনাস গুলো চলে যাবে, Cl। এখন একটু ভালো করে দেখো, এই জায়গায় যে 2টা আছে, এই 2টা এখানে আসবে। কথা বুঝে গেছে? আয়নের ক্ষেত্রে এই 2টা ঠিক এই জায়গায় আসবে। কথা বুঝেছে? আয়নের ক্ষেত্রে এই 2টা ঠিক এই জায়গায় আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এবার আসো, আমি যদি বলি যে বিই একটা দেখাই, বিই তো ঠিক সেম, বাসা করবা, এখানে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আমি একটু ডিইটা দেখাই, ডিই কিভাবে যৌগ গঠন করে। ঠিক আছে, ডিই কিভাবে যৌগ গঠন করে। ডিইটা হচ্ছে কি, ডিটা হচ্ছে 8 নম্বরে, আমরা জানি 8 নম্বরে আছে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন তাহলে কত হবে, অক্সিজেন যদি 8 যদি হয়, দ্যাট মিনস 2,6, দ্যাট মিনস সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে, দুটো ইলেকট্রন সে গ্রহণ করবে। দুটোই কয়টি ইলেকট্রন আছে, 6টি ইলেকট্রন আছে। তার মানে সে কি করবে, একটু আমি এখান দিয়ে আচ্ছা লিখছি, যখন লিখে ফেলি তার সর্বশেষ ইলেকট্রন 6টা, দ্যাট মিনস সে দুটি ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। গ্রহণ করলে আমরা জানি কিসে পরিণত হবে, গ্রহণ করলে পরিণত হবে অ্যানায়নে। গ্রহণ করলে কিসে পরিণত হবে, অ্যানায়নে। দ্যাট মিনস অক্সিজেন গ্রহণ করতেছে দুইটা ইলেকট্রন, দ্যাট মিনস O2-। এই মৌলটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তার মানে এখানে হবে ম্যাগনেসিয়াম, এখানে হবে ম্যাগনেসিয়াম। কত আসছে, 12। দ্যাট মিনস 12 যদি হয়, প্রথমটাতে বসবে 2, এরপরে বসবে 8, 2 এর সাথে 8 যোগ করলে 10, 12 হওয়ার জন্য আর কয়টা দরকার, 2টা। ঠিক আছে, তার মানে সর্বশেষ ইলেকট্রন আছে কয়টা, 2টা। তাহলে এটা নিষ্ক্রিয় হওয়ার জন্য 2টি ইলেকট্রন কি করবে, সে ত্যাগ করবে, এবং ত্যাগ করা মানে হচ্ছে কেটে ফেলা, তার মানে হচ্ছে কি, ক্যাটায়ন। কথা বুঝা গেছে, ক্যাটায়নে পরিণত হবে। দ্যাট মিনস কি দাঁড়াবে, ম্যাগনেসিয়াম কাটা মানে হচ্ছে বিয়োগ, কয়টা কাটতেছে, 2টা। তাহলে 2টা কাটলে মাথার উপর যেহেতু 2টা কাটতেছে 2, আর কাট সবসময় কি হবে, প্লাস। ঠিক আছে, এবার দেখো আমি এটা একটু দেখাই দিই। ম্যাগনেসিয়াম তারপরে অক্সিজেন, এখন দেখো তো কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে না। কেন গুণ করতে হবে না, এই জায়গায়ও কিন্তু মাইনাস, এই জায়গাও কিন্তু কি, এই জায়গায় মাইনাস, এই জায়গায় কি প্লাস, 2 এখানেও 2, তার মানে গুণ করার দরকার নেই। তাহলে আমি সরাসরি যোগ করে দিই, তাহলে দেখা যাবে কি ম্যাগনেসিয়াম
প্লাস অক্সিজেন, তার মানে ম্যাগনেসিয়াম পরমাণু এবং অক্সিজেন পরমাণু কিসে তৈরি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। সরাসরি লিখে দিবা, মাইনাস মাইনাস লেখার দরকার নেই, এভাবে সরাসরি লিখে দিলে হবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটাই ভালো করে প্র্যাকটিস করবা। আর আমি এখনো বলতেছি তোমাদের জন্য এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের টেস্টে, মডেল টেস্টে অনেক সময় 2টা কোশ্চেন আসে, ফাইনালে 2টা কোশ্চেন আসে, একটা কোশ্চেনও আসে অনেক সময়। ঠিক আছে, 2টা একটা কোশ্চেন থাকবে, 100% শিট থাকবে যে কোশ্চেন থাকবে। আর এগুলা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা। যদি মনে করো না আমি প্র্যাকটিস একটু কম করবো, প্র্যাকটিস কম যদি করো তাহলে কম যাবা, মনেও কম থাকবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।